আমার মা 18 বছর বাবার সংসার করার পর আজকে হঠাৎ বাবার কাছে ডিভোর্স চাচ্ছে। আমার বাবা কালো আর মা সুন্দরী ফর্সা হওয়ার কারণে এলাকার মানুষের আলোচনার কেন্দ্রবিন্দু থাকতো আমার বাবা মা। বিশেষ করে এলাকার কিছু পুরুষ এবং কিছু মহিলা এগুলো বেশি আলোচনা করত। আমি একটু বড় হয়ে চাচির কাছে শুনেছি, আমার বাবা মায়ের যখন বিয়ে হয়েছিল তখন অনেকেই বলেছিল এই বউ খালেকের কাছে থাকবে না। আরে, মেয়েটার বাবা মা খালেকের কাছে বিয়ে দেয় নাই, বিয়ে দিয়েছে খালেকের চাকরির কাছে। আবার অনেকেও বলতো খালেকের বউ পাইয়া বাপ মা ভুইলা যাইবে, খালেকরে ভেড়া বানাইয়া রাখবে এই মেয়েটা। মেয়েটা খালেকরে কোনো সম্মান করবে না, দেখে রাখো। কিন্তু আমি আজ পর্যন্ত দেখলাম না আমার মা আমার বাবার আগে ভাত খাইছে। সবসময় আগে বাবা খাবে, তারপর মা নিজে খেতে বসবে। বাবার কাপড় চোপড় স্ত্রী করা থেকে শুরু করে সকালের সময় মতো চা নাস্তার টেবিলে তুলে দেওয়া, সবকিছু মা এক হাতে সামলে এসেছে। কোনোদিন বাবার মুখের ওপর কোনো কথা বলতে শুনিনি। সেই মানুষটা আজ দুপুরে খাওয়ার পর বাবা যখন ড্রয়িং রুমে বসে চশমা মুছে পেপার পড়ছিলেন, সোজা সামনে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, আমি আর এই সংসারে থাকবো না, তোমাকে আমি ডিভোর্স দেব। কথাটা শুনে বাবা পেপার থেকে চোখ তুলে মায়ের দিকে তাকালেন। বাবার মুখের অভিব্যক্তি একটুও বদলালো না, যেন মা বলছিল আজকে রাতে লাউ রান্না হবে নাকি উচ্ছে। বাবা কিছুক্ষণ মায়ের মুখের দিকে তাকিয়ে থেকে চশমাটা আবার চোখে আটল। তারপর খুব স্বাভাবিক গলায় বলল, চা বানিয়েছ? মা কোনো উত্তর না দিয়ে নিজের ঘরের দিকে হেঁটে চলে গেল। আমাদের বাসাটা মাঝারি সাইজের, 3 রুমের ঘর। আসবাবপত্রগুলো বেশ পুরনো হলেও মা যত্ন করে গুছিয়ে রাখে বলে সবসময় পরিষ্কার দেখায়। আমার বাবা একটা সরকারি কলেজের শিক্ষক আর মা রূপসী গৃহিণী। এই নিয়ে বুঝি আমাদের সংসার বেশ দিব্যি চলছে। কিন্তু ভেতরের খবর তো কেউ জানে না। এলাকার লোক শুধু মায়ের গায়ের রং আর বাবার চেহারা নিয়ে ট্রোল করতে জানত। চায়ের দোকানে বসে গুটখা খেতে খেতে কায়দা করে বলতো, খালেকের কপালটা ভালো রে ভাই, চাঁদের মতো বউ ঘরে তুলে আনছে। আবার কিছু মহিলারা বলতো, রূপের ভাব তো কম না, খালিক রে হাতের মুঠোয় নাচায়। সত্যি বলতে মা কোনোদিন রূপ দেখায়নি, বাবার মুখে কখনো একটা কড়া কথা শুনিনি। কিন্তু বাবা মানুষটা আড়ালে কেমন যেন একটা শীতল দেয়াল তুলে রাখত। 18 বছর ধরে মা সেই দেয়ালের এপাশ থেকে কোনো সাড়া পায়নি। মা হয়তো চেয়েছিল একটু প্রশংসা, একটু আদর, কিংবা অত্যন্তত মানুষ হিসেবে একটা মর্যাদা। কিন্তু বাবা তাকে সবসময় দেখে এসেছে এক ধরনের দায়িত্ব হিসেবে। খোরপোশ দেওয়া, ঈদের শাড়ি কিনে দেওয়া, ব্যাস। একজন স্বামীর দায়িত্ব তো বাবাকে নিয়ে এতটুকুই। মা ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে রইল। আমি দরজার কাছে গিয়ে আস্তে করে করাঘাত করলাম, মা, দরজা খোলো। ভেতর থেকে কোনো শব্দ এলো না। আমি দরজায় কান ঠেকালাম, কোনো কান্নার আওয়াজও নেই। মা কাঁদে না। ছোটবেলা থেকে দেখে আসছি মায়ের চোখে জল আনা খুব কঠিন কাজ। বিকেলে বাবা বাজার থেকে মাছ আর শাক নিয়ে এলো। প্রতিদিনের মতো থলেটা রান্নাঘরের ক্যাবিনেটের ওপরে রেখে দিয়ে বাবা হাত মুখ ধুয়ে গেল, যেন দুপুরে কিছুই ঘটেনি। সংসার যেভাবে চলছিল সেভাবেই চলছে। আমি বাবাকে আর সহ্য করতে না পারে ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালাম। বাবা, দুপুরে মা কি বলল তুমি শুনছো? বাবা তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আমার দিকে তাকালো, বলল, তোর মা আবেগের মাথায় এসব বলেছে। বয়স হচ্ছে তো, মাথায় নানা চিন্তা আসে। যা, গিয়ে পড়তে বস। আবেগ? মা 18 বছরে প্রথমবার নিজের মুখে ডিভোর্সের কথা বলল, আর তোমার মনে হচ্ছে এটা আবেগ? আমি গলা কিছুটা চড়িয়ে ফেললাম। বাবার চোখ দুটো একটু ছোট করে আমার দিকে তাকালো। তারপর সোফায় বসে বলল, তোর মাকে আমি কোনোদিন অভাব দিইনি। পোশাক, খাবার, যা চেয়েছে সব পাইছে। গ্রামের মানুষ বলতো আমি নাকি বইয়ের গোলাম হয়ে থাকব। আমি কোনোদিন তাকে মাথায় উঠতে দিইনি। এখন এই বয়সে এসে যদি সে নাটক করতে চায়, করুক। 2 দিন পর এমনিতেই ঠিক হয়ে যাবে। বাবার কথাগুলো শুনে আমার নিজেরই গা গলিয়ে উঠল। এত বছর পর মা যা যা করেছে, বাবার আগে ভাত না খাওয়া, বাবার কথা মতো চলা, এলাকার মানুষের কুৎসিত কথা সহ্য করে নিজের আত্মসম্মান বিসর্জন দেওয়া, সবকিছুর পেছনে বাবা শুধু একটা জিনিসই রেখেছিল,
মা যেন মাথায় চড়ে না বসে। এলাকার মানুষের মুখের কথার ভয়ে বাবা নিজের স্ত্রীর সাথে একটা স্বাভাবিক সম্পর্ক তৈরি করতে পারেনি। একটা অদৃশ্য প্রতিযোগিতা চলছিল সব সময়, যেন মাকে চেপে রাখায় বাবার পুরুষত্ব। রাত ৮টা বাজল। প্রতি রাতে এই সময় মা খাবার বাড়তে আসে। আজ ডাইনিং টেবিল পুরো খালি, রান্নাঘর অন্ধকার। বাবা ঘর থেকে বের হয়ে ডাইনিং টেবিলে এসে বসল। কিছুক্ষণ অপেক্ষা করার পর যখন দেখল কেউ আসছে না, তখন রান্নাঘরে গিয়ে লাইট জ্বালালো। থলেতে রাখা মাছগুলো তেমনই পড়ে আছে। মা সেগুলোকে কাটেওনি, ধোয়ওনি। বাবা সেখান থেকে বের হয়ে সোজা মায়ের ঘরের দরজার সামনে গেল। দরজায় দুটো ধাক্কা দিল। আজকে রাতে কি খাবার রান্না হবে না? বাবার গলায় কোনো রাগ ছিল না, তবে একটা কড়া আদেশ ছিল। দরজা আস্তে করে খুলে গেল। মা দরজার সামনে এসে দাঁড়ালো। মায়ের পরনে একটা সাধারণ সুতির শাড়ি, চুলগুলো সুন্দর করে খোপা করা, মুখটা একদম স্বাভাবিক। মা বলল, রান্নাঘরে চাল ডাল সবই আছে, তোমার দরকার হলে তুমি ফুটিয়ে নাও, আমার রান্না করার দিন শেষ। বাবা কিছুটা অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে রইল। জীবনে প্রথমবার হয়তো মা বাবার কথা এভাবে অমান্য করল। এলাকার মানুষ যা বলতো, খালেককে ভেড়া বানিয়ে রাখবে, খালেককে সম্মান করবে না, সেসব মা কখনোই করেনি। কিন্তু আজ 18 বছর পর মা যখন নিজের মতো করে উঠে দাঁড়ালো, তখন বুঝতে পারলাম যে আত্মসম্মানটা মা এত বছর ধরে চেপে রেখেছিল, সেটা আজ ভেঙে বের হতে চাইছে। মা আমার দিকে তাকিয়ে হালকা একটু হাসল, বলল, শাহেদ, তোর খিদে পেলে বল, তোর জন্য কিছু বানিয়ে দিচ্ছি। আমি মায়ের দিকে তাকিয়ে কিছু বলতে পারলাম না। বাবা দাঁড়িয়ে রইল আগের মতোই স্তব্ধ হয়ে, যেন জীবনের সবচেয়ে বড় হিসেবটা মেলাতে গিয়ে সে আজ প্রথমবার ভুল করে ফেলেছে। বাবার সেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা মুখটার দিকে আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম। মানুষটা সারা জীবন মনে করে এসেছে একটা সংসারের মূল ভিত্তি বুঝি শুধু চাল ডাল আর জামা কাপড়ের বন্দোবস্ত করা। মায়ের সেই সোজা কথাটার পর বাবা আর একটা শব্দ উচ্চারণ করল না। কিছু না বলে ধীর পায়ে ফিরে গেল। যে লোকটা এত বছর ধরে এই ঘরে নিজের শক্ত হুকুম চালিয়ে এসেছে, তাকে আজ প্রথমবার এভাবে পিছু হটতে দেখলাম। মা সোজা রান্নাঘরে ঢুকে গেল। কেবিনেটের ওপর বিকেলের কেনা মাছের থলেটা তেমনই পড়েছিল। মা সেদিকে এক নজর তাকিয়ে দেখল না। থলিটা সরিয়ে রেখে ড্রয়ার থেকে চালের কৌটা বের করল। মা স্বাভাবিকভাবে চাল ধুতে লাগলো, যেন কিছুক্ষণ আগে এই ঘরে কোনো বড় ঝড় বয়ে যায়নি। আমি রান্নাঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। মা, তুমি কি সত্যি কালকে চলে যাবে? মা চালের হাঁড়িতে পানি দিতে দিতে আমার দিকে তাকালো। মায়ের মুখে কোনো রাগের চিহ্ন নেই, একটা অদ্ভুত স্থিরতা মায়ের চোখে মুখে। আমি তো কোথাও যাওয়ার কথা বলিনি শাহেদ। মা খুব নিচু গলায় বলল, আমি শুধু বলেছি আমি এই সংসারের দায়ভার থেকে নিজেকে সরিয়ে নিলাম। এই ঘরটা ছাড়তে হলে অনেক নিয়ম আছে। আমি হুট করে পালিয়ে যাওয়ার মেয়ে নই। তাহলে এতদিন কেন কিছু বলনি মা? আজ হঠাৎ করে? মা একটু থেমে চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়ে গায়ের আঁচলটা ভালো করে গায়ে জড়িয়ে নিল। তারপর ডাইনিং টেবিলের এক কোণে বসে বলল, আজ হঠাৎ করে নয় রে শাহেদ, এই সিদ্ধান্তটা একদিনের না। তুই যখন ছোট ছিলি তখনও ভেবেছি, কিন্তু তখন মনে হতো তোর একটা ভবিষ্যৎ আছে, মানুষ করার দায়িত্ব আছে। তাছাড়া সমাজ আর মানুষের কথা তো তুই নিজেই জানিস। তোর বাবা এলাকার লোকের কথা শুনে আমাকে দূরে সরিয়ে রাখত, আর আমি লোকলজ্জার ভয়ে নিজেকে গুটিয়ে রাখতাম। আজ 18 বছর পর মনে হলো, লোকলজ্জার এই দেয়ালটা না ভাঙলে আমি সত্যিই মরে যাব। মায়ের এই কথাগুলোর পর আমার আর কিছু বলার রইল না। রাত 9:30 নাগাদ মা ভাত আর ডিম ভেজে আমাকে খেতে দিল। খাবার টেবিলে আমরা দুজন চুপচাপ খেলাম। বাবার ঘরের লাইট জ্বলছিল, কিন্তু বাবা বের হলো না। মা বাবার খাবারের জন্য কোনো থালা বাড়ল না। এতদিন পর মা যেন নিজের ওপর থেকে এক বিশাল বোঝা নামিয়ে ফেলেছে। পরদিন সকালে পরিবর্তনের স্পষ্ট ছোঁয়া ছিল। প্রতিদিন সকাল 6টায় মা বাবার জন্য চা নিয়ে ড্রয়িং রুমে যায়। বাবা তখন চশমা পরে কাগজ পড়ে। আজ সকাল 8টা বেজে গেল, মা নিজের ঘর থেকে বেরই হলো না। সকাল 8:30টায় বাবা ঘর থেকে বের হলো। বাবার গায়ে কলেজের স্ত্রী না করা শার্ট। যে মা শার্টগুলো সবসময় ইস্ত্রি করে ঝুলিয়ে রাখত, আজ বাবা নিজেই
আলমারি থেকে পুরনো একটা শার্ট টেনে বের করে পড়েছে। বাবার মুখে কেমন যেন একটা অস্বস্তি। ডাইনিং টেবিলে কোনো খাবার নেই। বাবা কিছুক্ষণ টেবিলের সামনে দাঁড়িয়ে রইল, তারপর রান্নাঘরের দিকে গেল। সেখানে গিয়ে দেখল চা নাস্তা কিচ্ছু তৈরি হয়নি। টেবিলের ওপর কালকের বাজার করা মাছের থলিটা পচে গন্ধ বের হতে শুরু করেছে। মা সেটা ছুঁয়ওনি। বাবা সেখান থেকে সোজা মায়ের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় হাত দিয়ে ধাক্কা দিল। রোকসানা, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। আমার চা আর নাস্তা কই? ভেতর থেকে মায়ের শান্ত গলা ভেসে এলো। ঘরে চা পাতা আর আটা আছে, তোমার লাগলে বানিয়ে নাও। বাবার মুখটা মুহূর্তের জন্য লাল হয়ে উঠল। রাগটা চেপে রেখে বাবা বলল, তুমি কি সত্যি সত্যি নাটকটা চালিয়ে যাবে? এত বড় সাহস তোমার কিভাবে হলো? আমি তোমার স্বামী, সে কথা ভুলে গেছো? মা এবার দরজা খুলে সামনে এসে দাঁড়ালো। মায়ের পরনে একটা সবুজ সুতির শাড়ি। মায়ের মুখ দেখে বোঝা যাচ্ছিল মা সারা রাত একটুও ঘুমায়নি, কিন্তু চোখে মুখে অদ্ভুত এক তেজ। আমি কোনো নাটক করছি না, মা খুব স্পষ্ট গলায় বলল। আর স্বামী হিসেবে তুমি তোমার দায়িত্ব তা তো পালন করেইছ। আমাকে খেতে দিয়েছ, মাথার উপর ছাদ দিয়েছ। তার বদলে আমিও 18 বছর তোমার দাসী হয়ে সংসার সামলিয়েছি। কিন্তু আজ থেকে আমি আর এই দাসত্ব করব না। তুমি চাও তোমার পুরুষত্ব টিকে থাকুক। এলাকার মানুষ ভাবো তুমি বউকে শাসন করে রাখছো। তুমি তাই নিয়েই থাকো, আমার থেকে আর কিচ্ছু আশা করো না। বাবা থমকে গেল। কলেজের এত অভিজ্ঞ একজন শিক্ষক, যে শত শত ছাত্রকে পড়ায়, সে আজ নিজের স্ত্রীর একটা কথারও জবাব খুঁজে পেল না। বাবার কথা না বাড়িয়ে গটগট করে হেঁটে বাসা থেকে বের হয়ে গেল। নাস্তা না খেয়ে লোকটা কলেজে চলে গেল। দুপুরের দিকে আমাদের বাসায় আচমকা অতিথি হাজির হলো, বড় চাচার ছোট চাচি। বাবা হয়তো কলেজে যাওয়ার পথে বড় চাচাকে ফোন করে সব বলেছে, কারণ বড় চাচা ঘরে ঢুকেই গম্ভীর মুখে সোফায় বসলেন। বড় চাচা মায়ের দিকে তাকিয়ে বললেন, ছোট বউ, এসব কি শুনছি খালিকের মুখে? 18 বছর সংসার করার পর নাকি তুমি ডিভোর্সের কথা বলছো? এলাকার মানুষ শুনলে কি বলবে? আমাদের পরিবারে কোনোদিন এসব ঘটেনি। ছোট চাচিও পাশে বসে মুখ বাঁকালো। হ্যাঁ গো ছোট বউ, খালিক ভাই তোমার অভাব কি রাখছে বলো তো? কত সুন্দর শাড়ি গয়না দেয়, চেহারায় তো কিছু হয় না। লোকটা সরকারি চাকরি করে, সম্মান আছে। আর তুমি কিনা এই বয়সে এসে ডিভোর্স চাচ্ছ? মানুষ তো হাসাহাসি করবে। মা দুজনের দিকে খুব শান্তভাবে তাকালো। তারপর এক কাপ সাধারণ চা সামনে রেখে বলল, ধন্যবাদ বড় ভাই। আপনারা আমার আর আপনার ভাইয়ের কথা চিন্তা করে এসেছেন। কিন্তু এলাকার মানুষ তো আজও হাসাহাসি করে। 18 বছর আগে যখন বিয়ে হয়েছিল তখনও বলেছিল, খালেক এই সুন্দর বউ ধরে রাখতে পারবে না। আর 18 বছর ধরে আপনার ভাই ওই মানুষের কথার উপর ভিত্তি করে আমাকে একটা কড়া শাসনের মধ্যে রেখে দিল, যাতে কেউ বলতে না পারে সে বইয়ের গোলাম। মা একটু থামল, তারপর আবার বলল, আপনারা শাড়ি গয়নার কথা বলছেন। একটা পশুকেও তো সুন্দর খাবার আর ভালো জায়গায় রাখা হয়, কিন্তু তাতে কি মানুষ হিসেবে সম্মান দেওয়া হয়? আমি এত বছর ধরে শুধুই একটা শোপিস হয়েছিলাম। এই লোকলজ্জার ভয়ে খালিক সাহেব আমাকে কোনোদিন মানুষের মর্যাদা দেয়নি। আজ আমি সেই লোকলজ্জাকে লাথি মেরে বের হয়ে আসতে চাই। মায়ের সোজা আর স্পষ্ট কথার সামনে বড় চাচা আর চাচি সম্পূর্ণ চুপ হয়ে গেলেন। তাদের কাছে হয়তো কোনো উত্তর ছিল না। বিকেলে বাবা কলেজ থেকে ফিরল, কিন্তু একা নয়, সাথে বাবার কলেজে দু একজন সহকর্মী। বাবা ভেবেছিল সবাইকে নিয়ে এসে মাকে হয়তো একটা মানসিক চাপে ফেলবে, কারণ এতদিন তো মা লোকলজ্জার ভয়ে মুখ বুজে সব সহ্য করে এসেছে। ড্রয়িং রুমে সব বয়স্ক মানুষেরা বসলেন। স্যারের কাশি দিয়ে বলল, রোকসানা মা, খালেক তো আমাদের কাছে বলল সব। দেখো, সংসারে একটু আধটু ভুল বোঝাবুঝি হতেই পারে, কিন্তু তাই বলে সংসার ভাঙা তো ভালো কথা না। খালেক তো তোমাকে কোনোদিন খারাপ কিছু করেনি, কোনো খারাপ কাজও করেনি। তুমি কেন এই কাজ করছো? মা হালকা এগিয়ে এসে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। মা কোনো চেয়ারে বসল না, সবাইকে উদ্দেশ্য করে বলল, আপনারা সবাই সম্মানিত মানুষ। আমার স্বামী আপনাদের ডেকে এনেছেন কারণ
উনি মনে করেন একটা সংসার শুধু মারধর না করা আর সময় মতো খাবার দেওয়ার নাম। উনি সারা জীবন আপনাদের মুখের কথাকে ভয় পেয়ে এসেছেন। আপনাদের মতো অনেকেই বলতেন খালিক বউয়ের গোলাম হবে, খালেককে বউ নাচাবে। সেই ভয়ে উনি 18 বছর ধরে আমার সাথে একটা অচেনা মানুষের মতো ব্যবহার করেছেন। মা বাবার দিকে ফিরে তাকালো। তুমি আজ এদের ডেকে এনেছো আমাকে ছোট করার জন্য, যাতে সবাই বলে আমি খারাপ বউ। আমি এতদিন লোকলজ্জার কথা ভেবেই চুপ ছিলাম, কিন্তু আজ আমি বুঝেছি যে মানুষটা তার স্ত্রীর চেয়ে সমাজের মানুষের চাটুকারিতাকে বেশি গুরুত্ব দেয়, তার সাথে থাকা আর না থাকা একই কথা। পুরো ড্রয়িং রুমে এক নিদারুণ নীরবতা নেমে এলো। বাবাকে দেখে মনে হলো তার পায়ের নিচের মাটি সরে গেছে। যে সমাজের ভয়ে বাবা নিজের সংসারটা হারিয়ে ফেলল, আজ সেই সমাজের মানুষের সামনেই বাবা আসল চেহারাটা খুলে দিল। মা আমার দিকে তাকিয়ে বলল, শাহেদ, আমি আপাতত তোর মামার বাড়ি যাচ্ছি। আইনি কাগজগুলো ওখান থেকেই শুরু হবে। মা এক কাপড়ে ঘর থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় একবারও পিছন ফিরে তাকায়নি। ড্রয়িং রুমে বসে থাকা বাবার সহকর্মীরা একে একে উঠে দাঁড়িয়ে আস্তে করে বিদায় নিলেন। কারো মুখেই কোনো কথা ছিল না। পরিস্থিতিটা এমন এক পর্যায়ে গিয়ে ঠেকল যে সান্ত্বনা দেওয়ার মতো উপযুক্ত ভাষা কারো জানা ছিল না। ঘরটা মুহূর্তেই একদম খালি হয়ে গেল। 3 রুমের এই মাঝারি সাইজের বাসাটাতে মা যখন ছিল তখন হয়তো অনেক কথা হতো না, কিন্তু একটা জীবন্ত মানুষের উপস্থিতি টের পাওয়া যেত। আজ মা বাবা রাতেই যেন চারপাশের দেয়ালগুলো হা করে গিলে খেতে আসলো। বাবা সোফায় জড়সড় হয়ে বসে রইল। চশমাটা খুলে হাতের তালুতে নিয়ে কতক্ষণ সে ঘষে ঘষে মুছল তার কোনো হিসাব নেই। যে লোকলজ্জাকে আড়াল করতে গিয়ে বাবা সারা জীবন নিজের ভেতরের আবেগগুলোকে চেপে রেখেছিল, আজ সেই লোকলজ্জায় যেন বাবাকে জীবন্ত দাফন করে দিয়ে গেল। কলেজের সহকর্মীরা চলে যাওয়ার পর বাবার চোখ দুটো কেমন কাচের মতো স্থির হয়ে রইল। রাত নামল, ডাইনিং টেবিলে কোনো লাইট জ্বলল না। রান্নাঘর থেকে হাঁড়ি পাতিল নাড়াচাড়ার কোনো শব্দ এলো না। আমি ঘরে বসে দেখছিলাম বাবা ধীর পায়ে রান্নাঘরে গেল। কালকের বাজার করা মাছের থলিটা সেখান থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। বাবা নিজ হাতে থলিটা ধুয়ে ডাস্টবিনে ফেলল। তারপর সিঙ্কের পাশে দাঁড়িয়ে কয়েকটা শুকনো থালা বাসন এপাশ ওপাশ করল। কোনোদিন যে মানুষটা এক গ্লাস পানিও নিজের হাতে ঢেলে খায়নি, সে আজ রান্নাঘরের মাঝখানে দাঁড়িয়ে দিক বেদিক হারিয়ে ফেলছিল। পরদিন সকালের দৃশ্যটা আরও করুণ। বাবা কলেজে গেল না। জীবনের প্রথম বাবাকে দেখলাম কোনো শারীরিক অসুস্থতা ছাড়াই বিছানার চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। টেবিলের উপর স্ত্রী না করা কলেজের জামাটা তেমনই পড়ে রইল। মা প্রতিদিন সকালে সে সুগন্ধি সাবানের গন্ধ আর ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকত। সে অভ্যস্ত সকালটা আজ পুরোপুরি অনুপস্থিত। দুপুরের দিকে চাচাদের ফোন আসতে শুরু করলো। গ্রামের চায়ের দোকানে নাকি অলরেডি রটে গেছে, খালিকের বউ তাকে ছেড়ে চলে গেছে। এলাকার যে লোকগুলোর ভয়ে বাবা সারা জীবন শিউরে উঠত, আজ তারাই ফোনে বাবার সাথে সমবেদনা জানানোর নামে কৌতুক করছিল। বাবা ফোনটা বেশিক্ষণ কানে ধরে রাখতে পারল না। এক পর্যায়ে মোবাইলটা বন্ধ করে টেবিলে রেখে দিল। আমি খেয়াল করলাম বাবা গ্রামের মানুষের এই আলোচনার চেয়েও বেশি ভেঙে পড়েছে অন্য এক কারণে। সেটা হলো মায়ের অনুপস্থিতি। সারা জীবন মা যে নিঃশব্দ সেবাটা দিয়ে এসেছে, খেতে বসার আগে পানির গ্লাস এগিয়ে রাখা, গোসলের পর তোয়ালেটা হাতে তুলে দেওয়া, এ অভ্যাসগুলো এখন বাবাকে প্রতি মুহূর্তে কামড়াতে শুরু করেছে। বাবা আসলে বুঝতেই পারেনি শাসন করার আড়ালে সে মায়ের সেবার উপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছিল। 3 দিন কেটে গেল। ঘরটা ধীরে ধীরে নোংরা হতে শুরু করলো। ধুলোর আস্তরণ জমল সোফার ওপর। মা থাকা অবস্থায় যা কোনোদিন দেখা যায়নি। বাবা রাতে ঘুমায় না, শুধু ড্রয়িং রুম থেকে শোবার ঘর পর্যন্ত হেঁটে বেড়ায়। যে মানুষটা কোনোদিন স্ত্রীর সাথে নরম গলায় কথা বলেনি, সে আজ মায়ের ফেলে যাওয়া একটা সাধারণ সুতির শাড়ির আঁচল হাত দিয়ে ধরে অনেকক্ষণ বসে থাকে। আমি আর চুপ থাকতে পারলাম না। বাবার এই অসহায় রূপটা দেখে মনের ভেতরে রাগটা কোথাও যেন একটু নরম হয়ে এলো। লোকটা ভুল করেছে, কিন্তু ভুলের মাসুল দিতে গিয়ে এখন একেবারে গড়িয়ে যাচ্ছে।
চতুর্থ দিন বিকেলে বাবা যখন বারান্দার গ্রিল ধরে বাইরে তাকিয়েছিল, আমি পেছনে গিয়ে দাঁড়ালাম। বাবা, এভাবে আর কতদিন চলবে? বাবা হুট করে ফিরে তাকালো। তার চোখের নিচে কালি জমেছে। গালের দাড়িগুলো না কামানোর কারণে বেশ বড় হয়ে গেছে। শিক্ষক মানুষটার চেহারায় সেই কড়া ভাবটা আর বিন্দুমাত্র অবশিষ্ট নেই। তুই তোর মায়ের সাথে কথা বলেছিস সাহেব? বাবা খুব নিচু গলায় জিজ্ঞেস করলো। বলেছি, মা মামার বাড়িতেই আছে, খুব শান্তিতে আছে বাবা। আমি সরাসরি বললাম, আইনি কাগজ তৈরি হচ্ছে, মা এবার সত্যি আর ফিরবে না। কথাটা শুনে বাবার মুখের রং এক মুহূর্তেই বদলে গেল। গ্রিলটা আরও শক্ত করে চেপে ধরে বলল, আমি কি সত্যি তাকে এত কষ্ট দিয়েছি? আমি তো কোনো অভাব দেইনি রে সাহেব। তুমি অভাব দাওনি, কিন্তু মানুষ হিসেবে তাকে কোনোদিন ভালোবাসনি। আমি বাবার চোখের দিকে তাকিয়ে বললাম, এলাকার 4টে মূর্খ লোক কি বলবে, সেই ভয়ে তুমি নিজের বউকে 18 বছর একটা বন্দি জীবন দিয়েছ। তুমি পাড়া প্রতিবেশী লোকের জন্য তুমি মায়ের প্রেমিক হয়ে উঠতে পারোনি বাবা। আর আজ সেই লোকগুলোই তোমাকে নিয়ে হেসে কোল পাচ্ছে, আর তুমি ঘরে একা বসে কান্নাকাটি করছো। বাবা মাথা নিচু করে ফেলল, কোনো প্রতিবাদ করল না। আমি বাবার কাঁধে হাত রাখলাম। বাবা, মাকে যদি সত্যি ফিরিয়ে আনতে চাও, তবে ওই সরকারি কলেজের প্রফেসরের মুখোশটা খুলে ফেলতে হবে। সমাজের লোকলজ্জার ভয় ঝেড়ে ফেলতে হবে। তোমাকে আবার সেই 24 বছরের যুবকের মতো ভাবতে হবে, যে একটা নতুন মেয়েকে ভালোবাসার জন্য লড়াই করতে পারে। মাকে ইমপ্রেস করতে হবে, নতুন করে তার মন জয় করতে হবে। বাবা চশমার ওপর দিয়ে আমার দিকে কেমন করে জানি তাকালো। চোখ দুটো কিছুটা বড় বড় হয়ে গেল, যেন এই বয়সে এসে এমন কথা শুনবে সে কোনোদিন কল্পনা করেনি। একজন বাবা তার সন্তানের মুখ থেকে নিজের বউকে ইমপ্রেস করার কথা শুনছে, এটা বাবার কাছে অদ্ভুত ঠিক ছিল। কিন্তু কয়েক মুহূর্ত পর বাবার মুখের সে অবিশ্বাসের ভাবটা কেটে গেল। চোখের চশমাটা ঠিক করে নিয়ে বাবা এক দীর্ঘশ্বাস ফেলল। মুখের চেহারায় কোনো অহংকার ছিল না, ছিল না কোনো কৃত্রিম গাম্ভীর্য। স্পষ্ট বোঝা গেল আমার এই প্রস্তাবে লোকটা ভেতরে ভেতরে পুরোপুরি রাজি হয়ে গেছে। বাবা শুকনো গলায় বলল, কিন্তু কিভাবে? সে তো আমার চেহারাও দেখতে চায় না। আমি হালকা হাসলাম। সেই পথ আমি দেখাচ্ছি, কিন্তু তার আগে তোমাকে শপথ করতে হবে, এলাকার লোক কি বলল না বলল তা নিয়ে আর কোনোদিন ভাববে না। বাবা ধীরগতিতে মাথা নাড়ল। 18 বছর ধরে জমে থাকা অহংকারের বরফটা অবশেষে গলতে শুরু করলো। বাবার সম্মতি পাওয়ার পর আমি আর এক মুহূর্ত সময় নষ্ট করলাম না। এতদিন যে মানুষটা শুধু আদেশ দিতে অভ্যস্ত ছিল, সে আজ শিক্ষানবিশের মতো আমার সামনে এসে বসে রইল। বাবার ভেতরের সে কড়া প্রফেসরের ভাবটা এক নিমেষে উধাও হয়ে গেছে। সেখানে জায়গা করে নিয়েছে একজন স্ত্রীর জন্য ভুগতে থাকা 45 বছরের পুরুষ, যে নিজের স্ত্রীকে নতুন করে ফিরে পেতে চায়। আমি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। বাবাকে ইশারা করে পাশে বসতে বললাম। বাবা ধীর পায়ে এসে বসল। শোনো বাবা, মা এতদিন শুধু একটা জিনিসেরই অভাব বোধ করেছে, তোমার মুখ থেকে দুটো ভালো কথা। শাড়ি গয়না তুমি তো আগেও দিতে, কিন্তু কখনো তার পেছনের আবেগটা ছিল না। এখন তোমাকে ফোন দিয়ে মায়ের সাথে কথা বলতে হবে। বাবা আঁতকে উঠে বলল, এখনই ফোন করব? সে যদি ফোন কেটে দেয়, বা যদি রিসিভ না করে? কেটে দিলে দিই, তাহলে তো চেষ্টা তো হলো। তুমি নিজের ফোনটা বের করো। বাবা পকেট থেকে ফোনটা বের করলো। হাতটা হালকা কাঁপছিল। আমি ডায়াল প্যাড খুলে মায়ের নম্বরটা তুলে বাবার হাতে দিলাম। ফোনটা কানে দিয়ে তুমি একদম সাধারণ কথা বলবে, কোনো ঝগড়া না, কোনো যুক্তি দাঁড় করানো না, শুধু জিজ্ঞেস করবে সে কেমন আছে। আর একটা কথা, কলেজের কথা টেনে আনবে। কলেজের কথা কেন? বাবা একটু অবাক হয়ে জিজ্ঞেস করলো। বলবে যে কলেজে ক্লাসে পড়াতে গেলে নাকি ইদানিং বইয়ের পাতার বদলে তোমার মুখ ভেসে ওঠে। আমি হেসে বললাম। বাবার চোখ দুটো বড় বড় করে আমার দিকে তাকালো। তুই আমাকে দিয়ে এসব কি বলাচ্ছিস সাহেব? এই বয়সে এসে এমন ডায়লগ বলা সাজে? তুমি কি মাকে ফেরত চাও, নাকি আবার সেই লোকলজ্জার দোহাই দিয়ে একা একা বসে থাকবে? বাবার মুখটা আবার নিচু হয়ে গেল। ফোনটা কানে চেপে ধরল। লাউডস্পিকার অন করা ছিল না, কিন্তু রিং হওয়ার শব্দ
আমি পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। 3বার রিং হওয়ার পর ওপাশ থেকে মা ফোন রিসিভ করলো, তবে কোনো কথা বলল না, একদম নিস্তব্ধ। বাবা গলার ভেতরে থুথু গিলে একটু কেশি নিল। রুকসানা, শুনছো? ওপাশ থেকে মামার বাড়ির হালকা গুঞ্জন শোনা গেল, কিন্তু মায়ের কোনো জবাব নেই। বাবা একটু শক্ত হয়ে বসে কাঁপা কাঁপা গলায় বলতে শুরু করলো, কে কেমন আছো? খেয়েছো কি? শরীরটা ভালো আছে তো? ওপাশে নীরবতা অব্যাহত রইল। মা হয়তো বিশ্বাসই করতে পারছিল না যে এই মানুষটা সত্যি তাকে এসব কথা জিজ্ঞেস করছে। বাবা একটু বিরতি দিল, আমার দিকে তাকালো। আমি হাত দিয়ে ইশারা করলাম আসল কথাটা বলতে। বাবা একটা গভীর শ্বাস নিয়ে বলতে লাগলো, আসলে আজ কলেজে ক্লাসে দাঁড়িয়েছিলাম, টেবিলের ওপর বই রাখা ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানো, বইয়ের পাতাগুলোর দিকে তাকিয়ে আমি ক্লাসে কিছুই বলতে পারলাম না। সারাক্ষণ বইয়ের মধ্যে শুধু তোমার মুখটাই ভেসে উঠছিল। এতগুলো বছর তোমাকে কোনোদিন বুঝিয়ে ওঠেনি রোকসানা। কথাটা শেষ করেই বাবা 1 সেকেন্ড না দাঁড়িয়ে ফোনের লাল বোতামটা চেপে কল কেটে দিল। বাবার কপালে পুরো ঘাম জমে গেছে। লোকটা বুক হাঁপাতে হাঁপাতে চশমাটা আবার খুলে ফেলল। আমি হেসে ফেললাম, কলটা কেটে দিলে কেন? মাকে বলে শোনোইনি তো? না না, আর নেওয়া যাচ্ছিল না। বাবা ঘেমে নিয়ে একাকার হয়ে বলল, বুকটা ধক ধক করছিল। জীবনের প্রথমবার এমন কথা বললাম। আমি বুঝতে পারলাম প্রথম পদক্ষেপ হিসেবে এতটুকু যথেষ্ট। মা যে ওপাশে কতটা অবাক হয়েছে তা অনুমান করতে আমার কষ্ট হলো না। 18 বছর ধরে যে লোকটা একটা মিষ্টি কথা বলেনি, তার মুখ থেকে এমন বাক্য শুনে মা নিশ্চয়ই হতবাক হয়ে বসে আছে। পরদিন সকালে আমি নতুন একটা পরিকল্পনা করলাম। মাকে শুধু ফোনে মিষ্টি কথা বললেই হবে না, কাজের মাধ্যমেও দেখাতে হবে যে বাবা সত্যি বদলাচ্ছে। আমি বাবার ল্যাপটপটা নিয়ে ড্রয়িং রুমে আসলাম। বাবা, মায়ের সবচেয়ে পছন্দের রং কোনটা বলো তো? বাবা একটু ভেবে বলল, সবুজ রঙও বেশি পছন্দ করে মনে হয়, আর ওই জামদানি টাইপের শাড়িগুলো বেশি পরে। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। তার মানে তুমি জানতে মা কি পছন্দ করে? বাবা অপরাধীর মতো মাথা নিচু করে বলল, জানতাম রে সাহেব, কিন্তু কখনো বলা হয়নি বা নিজ থেকে কিনে দেওয়া হয়নি। দোকানে গেলে নর্মাল যা চোখে পড়তো তাই কিনে আনতাম। তাহলে আজ সেই ভুল শুধরাতে হবে। আমি অনলাইন শপিংয়ের একটা ভালো ওয়েবসাইট খুললাম। সেখানে বেশ কিছু সুন্দর আসল ঢাকার জামদানি শাড়ির কালেকশন ছিল। বাবার সামনে ধরে বললাম, এখান থেকে মায়ের জন্য একদম গাঢ় সবুজ রঙের সুন্দর একটা জামদানি শাড়ি পছন্দ করো। বাবা চশমাটা নাকের উপর একটু নামিয়ে বেশ মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। 4-5টা শাড়ি ঘুরিয়ে ফিরে দেখার পর একটা খুব সুন্দর কাজের শাড়ির উপর গিয়ে আঙ্গুল রাখলো। এইটা ভালো লাগছে সাহেব। আঁচলের কাজটা তোর মায়ের পছন্দের মতো। আমি অনলাইনে শাড়িটার অর্ডার কনফার্ম করলাম। ডেলিভারি অ্যাড্রেস দিলাম মামার বাড়ির ঠিকানা, আর মেসেজের জায়গায় লিখে দিলাম 18 বছর ধরে লোকলজ্জার ভয়ে যা বলতে পারিনি আজ এই শাড়ির সাথে পাঠালাম। সময় দিলে কি একবার আমার এই ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ দেবে? অর্ডার সম্পূর্ণ হওয়ার পর বাবা আমার দিকে তাকিয়ে একরকম ইতস্তত করে বলল, তোর মামার বাড়ির এলাকার লোকজন কিন্তু বেশ কড়া। কুরিয়ারের লোক যখন পার্সেল নিয়ে যাবে সবাই তো দেখবে, তোর মামা মামিরা আবার কি মনে করবে? আমি বাবার দিকে তাকিয়ে শক্ত গলায় বললাম, বাবা, আবার লোকলজ্জা? বাবার মুখটা মুহূর্তেই বদলে গেল। একটু থেমে বাবা নিজের ভুল বুঝতে পারল। তারপর একটা মৃদু হাসি দিয়ে বলল, না, একদম না। লোকে যা বলার বলুক, আমি আমার স্ত্রীকে শাড়ি পাঠিয়েছি, এতে কারো কাছে কৈফিয়ত দেওয়ার কিছু নেই। কথাটা শুনে আমার ভেতরেও একটা প্রশান্তি এলো। মানুষটা পরিবর্তন হতে শুরু করেছে। এতদিন যে দেয়ালটা বাবা নিজের চারপাশে তুলে রেখেছিল সেটা ইট বাই ইট ভাঙছে। 2 দিন পর বিকেলবেলা আমরা দুজন ঘরে বসে আছি। এমন সময় আমার ফোনে মায়ের নম্বর থেকে কল এলো। আমি স্পিকার অন করে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ মা, বলো। আমি স্বাভাবিক গলায় বললাম। ওপাশ থেকে মায়ের গলা ভেসে এলো, কিন্তু গলাটা যেন কেমন ভারাক্রান্ত, আবার তার মধ্যে এক অদ্ভুত অনুভূতি মেশানো। সাহেব,
তোর বাবা এই শাড়িটা পাঠিয়েছে। আমি বাবার দিকে তাকালাম। বাবা আমার দিকে তাকিয়ে মাথা নাড়ল, চোখ দিয়ে আকুতি ঝরছে। আমি বললাম, হ্যাঁ মা, বাবা নিজের পছন্দ করে অনলাইন থেকে অর্ডার দিয়ে পাঠিয়েছে। সাথে কোনো মেসেজ আছে? মা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব নিচু গলায় বলল, তোর বাবা এসব নাটক কেন করছে বলতো? এই বয়সে এসে আবার এসব কিসের ভণ্ডামি? মায়ের কথায় রাগ ছিল, কিন্তু সে রাগের গভীরতার পেছনে একটা চমকে যাওয়ারও ছাপ ছিল। মা নিশ্চয়ই চিঠিটা পড়েছে। আমি বাবাকে চোখের ইশারায় কথা বলতে বললাম। বাবা এবার আর পেছালো না, ফোনটা নিজের হাতে নিয়ে সোজা কানে দিল। রুকসানা। বাবা খুব স্থির কিন্তু মার্জিত গলায় বলল, এটা নাটক না। 18 বছর ধরে তোমাকে যে অপমান আর অবহেলা দিয়ে এসেছি, সেটার সামনে এই শাড়িটা কিছুই না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আর কোনোদিনও ফিরে না আসো, তবুও আমি আর সেই পুরনো খালেক হব না। এলাকার লোক কি বলল তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি শুধু শাড়িটা পরে একবার তোমার এই খামখেয়ালি স্বামীকে ক্ষমা করার কথা ভেবো। কথাটা শেষ করে বাবা আর ফোন কাটল না। শান্ত হয়ে মায়ের উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো। ওপাশে মায়ের দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। বহু বছর পর মা হয়তো আবার সেই মানুষটাকে আবিষ্কার করছিল, যাকে সে একসময় নিজের প্রেমিক হিসেবে পাওয়ার স্বপ্ন দেখেছিল। ফোনটা কান থেকে না নামিয়ে বাবা একটু অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকালো। ওপাশে মায়ের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। দীর্ঘশ্বাসের পর ঘরটায় কয়েক মুহূর্তের জন্য ভারী নিস্তব্ধতা নেমে এলো। বাবা যে এত সুন্দর আর আবেগ দিয়ে মায়ের সাথে কথা বলতে পারে, তা আমার কাছেও এক বড় বিস্ময় ছিল। যে লোকটা সারাটা জীবন গম্ভীর প্রফেসরের কাঠখোট্টা রূপ ধরে রাখত, তার মুখ থেকে এমন কথা শোনার পর মায়ের মনে কতটা তোলপাড় হচ্ছে তা না দেখলে অনুমান করা যাচ্ছিল। কিছুক্ষণ চুপ থাকার পর ওপাশ থেকে মায়ের থমথমে ধরা গলা ভেসে এলো, শাহেদকে ফোনটা দাও। বাবার এক মুহূর্ত দেরি করল না, যেন এক বিরাট বাচ্চা বেঁচে গেল। এভাবে দ্রুত ফোনটা আমার দিকে বাড়িয়ে দিল। বাবার চোখের কোণে এক ধরনের উৎকণ্ঠা আর ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। মা আবার কি বলে বসে। আমি ফোনটা হাতে নিয়ে স্পিকারটা অন করে দিলাম, যাতে বাবাও শুনতে পায়। হ্যাঁ মা, বলো, আমি শুনছি। ওপাশ থেকে মায়ের গলা শোনা মাত্রই বোঝা গেল মা বেশ চটে আছে। তবে সেই চটার পেছনে এক ধরনের চরম অস্বস্তি আর লজ্জা লুকিয়ে আছে। মা একটু ধমকের সুরেই বলে উঠল, এই, তোর বাপে এই বয়সে এসে কি ভণ্ডামি শুরু করলো বলতো? মাথার মধ্যে কি বুড়ো বয়সে নতুন করে ভূত চাপলো নাকি? কুরিয়ারের লোক এসে যখন তোর মামার বাড়ির সামনে দাঁড়িয়ে বড় একটা পার্সেল দিয়ে গেল, ঘরের সবাই হা করে তাকিয়েছিল। তোর মামা মামি তো এখন আমার সামনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। আমার তো লজ্জা রাখার জায়গা নেই, সেটা কি তোদের মাথায় ঢোকে না? মায়ের কথাগুলো স্পিকারে বেজে উঠতেই বাবা নিজের চশমাটা খুলে হাত দিয়ে মুখ ঢেকে ফেল। লোকটার মুখটা একদম লাল হয়ে উঠেছে, অথচ আমি মনে মনে ভীষণ মজা পাচ্ছিলাম যে এতদিন লোকলজ্জার ভয়ে নিজের পুরো জীবনটা নিঃশব্দে পার করে দিল, সেই মায়ের মুখে আজ পরিবারের মানুষের হাসাহাসির কারণে এমন মিষ্টি লজ্জা আর বিরক্তি দেখতে পাওয়াটা সত্যি এক অদ্ভুত মুহূর্ত। আমি গলাটা একটু স্বাভাবিক করে বললাম, মা, আমি তো কিছু জানি না। যা করার সব তো তোমার স্বামীই করেছে। উনি অনলাইনে বসে নিজের পছন্দ মতো শাড়ি পছন্দ করলেন, পেমেন্ট করলেন আর পার্সেলের ঠিকানা দিলেন। এখন তুমি ওনাকে জিজ্ঞেস করো এসব কিসের ভণ্ডামি? তুইও ওর দলে ভিড়েছিস, তাই না? মা একটু কৃত্রিম রাগ দেখিয়ে বলল, তোর বাবাকে তুই চিনিস না? সারা জীবন তো মানুষের কথাই চলল, আজ হঠাৎ শাড়ি পাঠাচ্ছে, ফোন দিয়ে বড় বড় কথা বলছে। এসব নাটক কি করে প্রমাণ করতে চায়? এতদিন পর শাড়ি পাঠিয়ে ভাবছে সব পাপ মুছে যাবে। আমি এবার একটু শক্ত গলায় বললাম, মা, শাড়িটা কোনো পাপ মোছানোর জন্য পাঠানো হয়নি, আর এটাকে তুমি নাটক বলতে পারো। কিন্তু আমি তো বাবাকে গত 4 দিন ধরে দেখছি। যে লোকটা নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খায়নি, সে আজ 3 দিন ধরে না খেয়ে বারান্দায় দাঁড়িয়ে থাকে। তোমার সাথে কথা বলার পর বাবার হাত যেভাবে কাঁপছিল, তা যদি তুমি দেখতে, তবে এটাকে নাটক বলতে পারতে না। আর শাড়িটার রং কেমন হয়েছে বলো তো?
বাবা নিজেই পছন্দ করেছে? আমার শেষ প্রশ্নটাই মায় এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। ওপাশে মামার বাড়ির ভেতরের হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। হয়তো মামি পাশ থেকে মাকে কিছু একটা বলে টিটকারি মারছে, কারণ মায়ের ফোনে স্পিকার দিয়ে হালকা হাসির শব্দ পাওয়া গেল। মা একটু ইতস্তত করে বলল, রং যেমনই হোক, আমার এসবের কোনো দরকার ছিল না। দরকার না থাকলে শাড়িটা মামিকে দিয়ে দিও। ওপাশ থেকে মা আর কোনো জবাব দিল না, কিন্তু একটা লম্বা শ্বাস ফেলার শব্দ পেলাম। 18 বছর যে মানুষটা কোনোদিন খোঁজ নেয়নি স্ত্রী কি পছন্দ করে আর কি করে না, সে আজ হুট করে স্ত্রীর পছন্দের একদম নিখুঁত হিসাব বের করে শাড়ি পাঠিয়ে দিয়েছে। এই ধাক্কাটা সামলানো মায়ের জন্য খুব সহজ ছিল না। বাবা এবার আর সামলাতে না পেরে আমার হাত থেকে ফোনটা একরকম কেড়ে নিল। লাউড স্পিকার অন করাই ছিল। বাবা বেশ স্পষ্ট আর দৃঢ় গলায় বলল, রোকসানা, আমার ভণ্ডামি বলার থাকলে বলো, আমাকে গালমন্দ করার থাকলে করো, কিন্তু শাড়িটা তুমি ফেরত পাঠিও না। আমি জানি 18 বছরের কষ্ট একটা শাড়ি বা দুটো ভালো কথা দিয়ে মুছে দেওয়া যায় না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, লোক লজ্জার যে দেয়াল আমি তুলে রেখেছিলাম সেটা আমি নিজ হাতে ভেঙে ফেলেছি। এখন এলাকার মানুষ টিটকারি মারুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। মায়ের ঘরের ওপাশ থেকে মামির চাপা হাসির শব্দ আবার ভেসে এলো। মা নিশ্চয়ই হাত দিয়ে ফোনটা চেপে ধরেছিল, কারণ আওয়াজটা একটু অস্পষ্ট হয়ে এলো। মা এবার নিচু কিন্তু খুব শক্ত গলায় বলল, আপনার এই কথা আমি আর বিশ্বাস করি না। আপনি মান সম্মানের ভয়ে শাড়ি পাঠিয়েছেন নাকি মন থেকে, তার সময় বলবে। শাহেদ, তুই কাল সকালে একবার তোর মামার বাড়ি আসিস, তোর সাথে কথা আছে। কথাটা বলে মা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ফোনটা কেটে দিল। ফোন কাটার পর ড্রয়িং রুমে আবার সেই নীরবতা ফিরে এলো। তবে এবারের নীরবতাটা আগের মতো নিরাশায় ভরা ছিল না। বাবা সোফায় পিঠ ঠেকিয়ে বসে রইল। বাবার চেহারায় একটা স্বস্তির ছাপ। লোকটা যেন বহু বছর পর নিজের বুকের ভেতর চেপে রাখা একটা বড় পাথর নামিয়ে রাখতে পেরেছে। আমি বাবার দিকে তাকিয়ে বললাম, দেখেছো তো বাবা, মা কিন্তু শাড়িটা ফেরত পাঠাবে বলেনি। আর মামিরা হাসছে, মানে শাড়িটা মায়ের পছন্দ হয়ে গেছে এবং মা সেটা পরেও দেখবে। বাবা চশমাটা আবার চোখে আটল, তারপর আমার দিকে তাকিয়ে খুব সাধারণ একটা মিষ্টি হাসি দিল, যে হাসিটা আমি ছোটবেলা থেকে কোনোদিন প্রফেসরের কড়া চেহারার পেছনে দেখতে পাইনি। বাবা বলল, কাল সকালে তুই যখন যাবি আমাকেও সাথে নিয়ে চল শাহেদ। আমি আর লোকলজ্জার দোহাই দিয়ে ঘরে বসে থাকবো না, যা হওয়ার সামনাসামনি হোক। বাবার এই সাহসিকতা দেখে আমার বুকের ভেতরটা এক অদ্ভুত আনন্দে ভরে উঠল। আমাদের এই ভাঙা সংসারটা হয়তো এবার সত্যি সত্যি নতুন করে গড়তে শুরু করেছে। পরদিন সকাল 9টার দিকে আমরা মামার বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাবার গায়ে আজ নতুন কোনো ভাব ছিল না। সাধারণ একটা নীল রঙের শার্ট পরেছে, মুখটাও পরিষ্কার করে কামানো। কলেজের সেই শক্ত চেহারার প্রফেসরকে আজ আর দেখা যাচ্ছে না। বাস থেকে নেমে মামার বাড়ির গলি দিয়ে যখন হাঁটছিলাম তখন লক্ষ্য করলাম বাবার হাঁটার মধ্যে একটা আলাদা জোর আছে। রাস্তায় যদি চেনা কেউ দেখে ফেলে বা কোনো লোক টিটকারি মারে, তাতেও যে আজ বাবার কিছু যায় আসে না সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। মামার বাড়ির দরজায় গিয়ে আমরা দাঁড়ালাম। উঠানে মামা গাছে পানি দিচ্ছিলেন। আমাদের দুজনকে একসাথে ঢুকতে দেখে উনি হাতের কাজ থামিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। সাধারণত এরকম ঝামেলা হলে সম্পর্কের একটা দূরত্ব তৈরি হয়, কিন্তু বাবা যে নিজে এভাবে চলে আসবে এটা মামা হয়তো ভাবতেই পারেনি। খালেক, তুমি এই সময়ে? মামা একটু ইতস্তত করে এগিয়ে এলেন। বাবা সরাসরি মামার চোখের দিকে তাকিয়ে খুব সাধারণ গলায় বলল, হ্যাঁ ভাই, আমি এসেছি। আপনার বোন আমার সংসারে কোনো অভাব পায়নি সত্যি, কিন্তু একজন মানুষ হিসেবে যে মর্যাদাটা তার পাওয়া দরকার ছিল সেটা আমি তাকে 18 বছর দিতে পারিনি। আজ আমি সেই ভুলটা ঠিক করতে আসি। মামার মুখের কঠিন ভাবটা সাথে সাথে নরম হয়ে গেল। উনি আর কথা না বাড়িয়ে ঘরের দিকে মুখ করে ডাক দিলেন, রোকসানা, দেখ কে এসেছে। দরজার পর্দা সরিয়ে প্রথমে মামি বের হলেন। ওনার পেছনে পেছনে ধীর পায়ে বাইরে এলো মা। মায়ের দিকে তাকাতেই আমরা দুজনেই থমকে গেলাম। মায়ের পরনে সেই গাঢ় সবুজ জামদানি শাড়িটা, চুলটা সাধারণ করে বাঁধা,
মা যে সত্যি সত্যি এই শাড়িটা পরে সামনে আসবে আমরা কেউই ভাবিনি। মামি পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছেন। মা এসে বাবার সামনে দাঁড়ালো। মায়ের চোখে আগের সে রাগটা আর নেই, তবে একটা নিঝুম নীরবতা আর অভিমান জমে আছে। বাবা একটু এগিয়ে মায়ের একদম কাছে গেল। এত বছরের বিবাহিত জীবনে বাবাকে কোনোদিন লোকজনের সামনে এভাবে মায়ের সামনে দাঁড়াতে দেখিনি। চারপাশের মানুষ কি ভাবছে সেই চিন্তা সম্পূর্ণ বাদ দিয়ে বাবা শান্ত গলায় বলল, শাড়িটাতে তোমাকে খুব সুন্দর লাগছে রুকসানা, ঠিক 18 বছর আগে বিয়ের দিনে যেমন লেগেছিল। কথাটা শোনার সাথে সাথে মায়ের চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে পড়ল। যে মানুষটা 18 বছর ধরে মনের কষ্ট চেপে রেখে এক ফোঁটা পানি ফেলেনি, আজ বাবার মুখ থেকে এই একটা সোজা সত্যি কথা শুনে সে আর নিজেকে সামলাতে পারল না। মা আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলল। বাবা পকেট থেকে রুমালটা বের করে মায়ের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এতগুলো বছর তোমাকে অনেক কষ্ট দিয়েছি, শুধু লোক লজ্জার ভয়ে নিজেকে একটা দেয়ালের পেছনে লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আজ আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, আমাকে এলাকার লোক যা খুশি বলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি শুধু আমাকে ক্ষমা করে ঘরে ফিরে চলো। মামা মামি দরজায় দাঁড়িয়ে হাসছিলেন। মায়ের মুখেও সেই কান্না ভেজা চোখের পেছনে একটা স্বস্তির হাসি ফুটে উঠল। এতদিন ধরে ঘরের বউ হয়ে থাকার যে একটা নিছক দায়িত্ব ছিল, সেটা যেন আজ সত্যি সত্যি মান অভিমানের একটা খাঁটি সম্পর্কে রূপ নিল। মা চোখ দুটো মুছিয়ে নিচু গলায় বলল, ভেতরে আসেন, চা বানিয়ে নিয়ে আসি। বাবা একটা হালকা নিঃশ্বাস ফেলল। লোকলজ্জা বাঁচানোর চক্করে যে সংসারটা প্রায় শেষ হতে বসেছিল, সেই ভয়টা মন থেকে ঝেড়ে ফেলতেই আবার সবকিছু স্বাভাবিক হয়ে গেল। বিকেলের দিকে আমরা তিনজন আবার আমাদের সে বাসায় ফিরে এলাম। ঘরের থমথমে ভাবটা আর নেই, আর বাবা মায়ের মধ্যে সেই পুরনো আড়ষ্টতাটুকু একদম হাওয়া হয়ে গেছে। সমাপ্ত। গল্পের মূল কথা, আমাদের সমাজে অনেক পুরুষই মানুষ কি বলবে বা বউয়ের গোলাম বলবে এই ভয়ে নিজের ঘরের স্ত্রীকে প্রাপ্য সম্মানটুকু দেয় না। কিন্তু কঠিন সময়ে এলাকার ওই 4টে লোক এসে আপনার পাশে দাঁড়াবে না। নিজের মানুষটাকে সম্মান দেওয়া বা ভালোবাসার মধ্যে কোনো ছোট হয়ে যাওয়ার বিষয় নেই। লোকলজ্জার ভয় ভেঙে মনের মানুষকে নিজের পাশে সমান মর্যাদায় রাখাই হলো আসল সংসারের সুখ। কেমন লাগলো গল্পটি আশা করি কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ।